সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে প্রতি বছর প্রায় ৩০ থেকে ৪০ হাজার জন মানুষের কিডনি বিকল হয়ে যাচ্ছে এবং বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বলি যে সেটির সংখ্যাটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পেতে পারে। দর্শক, আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনির পাথরজনিত রোগ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করার পূর্বে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি ১৯৫৮ সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BMU-তে কর্মরত ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, কিডনি জনিত যে পাথর হয় সেটির কারণটি আসলে কি? আমাদের একটা ধারণা যে পানি কম পান করলে কিডনি পাথর হচ্ছে বোধহয়। এটা আংশিক আমি বলবো, এটা কিছুটা দায়ী, কিন্তু কিডনির পাথর হওয়ার পিছনে কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে এবং কিডনির পাথর যে হয় অনেক সময় একটু সাইলেন্ট থাকে, ধরা পড়তে দেরি হয়, অনেক সময় খুব সিমটম হয়, ভীষণ পেইন হয়, কলিকি পেইন বলে আমরা আর্লি ধরা পড়ে। তো এই যে পাথর ভেদে কিন্তু এই সিমটম, কিছু পাথর আছে ক্যালসিয়াম অক্সালেট পাথর, এটা একটু স্পাইকি ধরনের থাকে, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার সময় প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার সাথে বমি, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে, যদি সাথে ইনফেকশন হয়, এগুলো আর্লি স্টেজে ধরা পড়ে যায়। তো কিডনি পাথর যদি হয় মেটাবলিক অ্যাবনর্মালিটি, যেমন কারো কারো আছে আমরা হাইপারক্যালসুরিয়া বলি, প্রস্রাবে ক্যালসিয়াম বেশি যায়, আর কারো কারো আছে হাইপার ইউরিসিমিয়া, মানে তাদের ইউরিক অ্যাসিড বেশি ব্লাডে, তাদের ইউরিক অ্যাসিড ধরনের স্টোন হচ্ছে। কারো কারো বারবার ইনফেকশনের কারণে ইনফেকশন রিলেটেড স্টোন, যেটা হাইড্রোক্সি অ্যাপাটাইট বলি আমরা, মিক্সড স্টোন বলি, এটা ইনফেকশনের সাথে সম্পর্কিত। তো এইরকম আর কারো কারো আছে কিডনিতে অ্যানাটমিক অ্যাবনর্মালিটির কারণে, যে কোনো জায়গায় হয়তো একটা ন্যারোয়িং আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনার পিউজে অবস্ট্রাকশন বলে, পেলভিউরেটরিক জাংশন অবস্ট্রাকশন, সেখানে একটু পাথর হওয়ার প্রবণতা থাকে যাদের এটা থাকে। তারপরে যাদের সিস্ট আছে কিডনিতে তাদেরও পাথর হওয়ার প্রবণতা থাকে, বারবার ইনফেকশন হলে, সেটা তো আমি অলরেডি বলছি। এরকম বিভিন্ন মেটাবলিক অ্যাবনর্মালিটির কারণে পাথর হয় এবং একবার পাথর হলে আবার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং পাথর যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায়, সেই ইনফেকশনটাকে আমরা কমপ্লিকেটেড ইউটিআই বলি, এবং সেটা কিউর করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যতক্ষণ পাথরটা আপনি বের করে না আনেন বা বের করে না হয়ে যায়। তো এভাবে কিডনির পাথর হওয়ার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা পাথর হলে হয়তো, বড় পাথর হলে অপারেশন করে ফেলে দিই, ছোট পাথর হলে অনেক সময় আমরা বলি যে ওষুধপত্র দিয়ে ফ্লুইড ইনটেক বাড়িয়ে, তারপরে জগিং করে বিভিন্ন কায়দা কারণ রোগীদের শিখিয়ে দিই যে পাথরটা বের হয়ে যায়। কিন্তু আমরা রেয়ারলি এটা পাথর অ্যানালাইসিস করি, রেয়ারলি করি, আমরা করি না তা না। আমরা যদি অ্যানালাইসিস করি, কেমিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে পাথরের কম্পোজিশনটা আমরা বুঝতে পারলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে এই কারণে পাথরটা হচ্ছে, তখন আমরা প্রপারলি তাকে অ্যাডভাইসটা করি, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা তার হয়ে থাকে। ট্রিটমেন্টটা যেমন ইডিওপ্যাথিক হাইপারক্যালসিরিয়াতে আমরা বলি যে আপনার মিল্ক বা মিল্ক প্রোডাক্টসগুলো কম, যেমন ইউরিক অ্যাসিড কিসে, যেমন পালং শাক, পুঁইশাক, এগুলোতে ইউরিক অ্যাসিড বেশি। তারপরে আপনার ডাল জাতীয় জিনিস যেগুলো, তারপর অরহর, মটর, আপনি তো জানেন যে রেড মিট, তারপরে কলিজা, এগুলোতে। তো এই ধরনের অক্সালেট জাতীয় খাবারও অনেক সময় আমরা নিষেধ করে থাকি সেগুলো। তো এভাবে যদি আমরা পাথরের গভীরে যাই তাহলে কিন্তু আমরা পাথরের কারণটা বুঝতে পারি। পাথরের কারণটা বুঝতে পারলে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিলে তখন কিন্তু পাথরটা বারবার হওয়ার প্রবণতাটা কমে যায়। কারণ একটা মানুষকে আপনি কয়বার পাথর হলে কয়বার অপারেশন করবেন, তাই না? এটা একটা। আরেকটা হলো পাথর যদি কমপ্লিকেটেড ইউটিআই হয়, পাথর যদি ক্যালকুলাস পাইলোনেফ্রাইটিস বলে একটা কন্ডিশন হয়, সেটা হয়, তাহলে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে সেখান থেকে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে।
পাথর যদি অবস্ট্রাকশন করে, যে ইউরিনের ফ্লোতে অবস্ট্রাকশন করলো, হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়, হাইড্রোনেফ্রোসিস কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। পাথর যদি পাথরের জায়গার উপর করে, দুই সাইডে পাথর হয়, দুইটাই ইউরেটার যে মূত্রনল যেটা হয়, তাহলে দুই সাইডে হাইড্রোনেফ্রোসিস হয়ে দুই সাইডে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। পাথর যদি ইউরেথ্রাতে হয়, অর্থাৎ ব্লাডারের নিচে এসে হয়, তাইলে বায়োলেটারাল হাইড্রোনেফ্রোসিস এবং একই সাথে আপনার মানে পেলভিক সিস্টেম ডাইলেটেশন হয়ে অবস্ট্রাকটিভ ইউরিপ্যাথি হয়ে অ্যাকিউট কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো সব হইতে পারে। এই জন্য আমি মনে করি যে পাথোজনীয় কিডনি রোগটা যেটা কিছুটা নেগলেক্টেড এরিয়া আমি বলবো, এবং নেগলেক্টেড এই অর্থে যে একটা পাথর পাওয়া গেল, অপারেশন করে ছেড়ে দিলাম, এটা, বা একটা পাথরের রোগীকে আমি বললাম আপনি পানি পান করেন বেশি করে, পাথর ছোট চলে যাবে, তাকে ঠিক প্রপারলি ফলো আপ করলাম না, সাথে আমরা কিছু ওষুধ দেই, সেগুলো দিলাম, ফলো আপ করলাম না, হয়তো আরও পাথর হলো এবং পাথর ইনফেক্টেড হলো, একটা কমপ্লিকেশনের দিকে চলে গেল। এই জন্য আমি মনে করি যে পাথরজনিত কিডনি রোগ শুধু পাথর দেখে আমরা ক্ষান্ত হলে চলবে না, এবং এটার গভীরে যাওয়া দরকার, কি কারণে হলো, কেন হলো, প্রিভেন্ট করার কি উপায় আছে, সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। স্যার, একটা মানুষ আসলে কিভাবে বুঝবে যে তার কিডনিতে পাথর হয়েছে? বোঝার হলো সিমটম হলে, সিমটম যেটা হয় সেটা হচ্ছে কলিকি পেইন বলে আমরা, ফ্ল্যাঙ্ক পেইন। ফ্ল্যাঙ্ক পেইন মানে হচ্ছে মেরুদণ্ডের দুই পাশে পাঁজরের নিচে ওই জায়গায় ব্যথাটা হয়, প্রচণ্ড ব্যথা হয়, মনে রাখার মতো ব্যথা। এটাকে কলিকি বলে, একবার বাড়ে একবার কমে এই ব্যথাটা, এবং এটা প্রস্রাবের রাস্তার দিকে রেডিয়েশন বলে আমরা, ওই দিক পর্যন্ত যেতে পারে ব্যথাটা। এমনি মেরুদণ্ডের ব্যথা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাক পেইন থেকে হয়। আমি সবসময় বলি যে সব ব্যাক পেইন কিডনির ব্যথা নয়, সব কিডনি রোগে ব্যথা হয় না। তাহলে সিমটম কি হতে পারে? কলিকি পেইন হতে পারে, সেটা ফ্ল্যাঙ্ক পেইন, যেটা রেডিয়েশন প্রস্রাবের রাস্তার দিক পর্যন্ত এটা আসতে পারে। আচ্ছা, আরেকটা হতে পারে প্রস্রাবে বারবার প্রস্রাব হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। হ্যাঁ, অনেক সময় ইনফেকশন যদি হয়ে যায় সাথে, তাইলে কাঁপুনি দিয়া শীত করে জ্বর আসে, এগুলো হচ্ছে সিমটমের মধ্যে। এবং বমিও হয় অনেক সময়, এই কলিকি পেনের সাথে প্রচণ্ড বমি হয় অনেক সময়। তো এইগুলো সিমটম খুব ভালো সিমটম হলে আপনি বুঝতে পারলেন, ডাক্তারের কাছে গেলেন, সব ঠিকঠাক হয়ে গেল। সিমটম ছাড়া দেখা যায় অনেক সময় বিশাল একটা পাথর, স্ট্যাগহর্ন ক্যালকুলাস বলে আমরা, বসে আছে চুপচাপ, কোনো তেমন কোনো না, হয়তো একটু হেভিনেস আমরা খেয়ালও করি না, রয়ে গেছে ওইটা ওই সার্জারি না করার উপায় নেই, বড় পাথর। আর বলা হয় যে ছোট পাথরে, যখন ছোট পাথরগুলো মুভ করে, বিশেষ করে ড্রেনিং সিস্টেমের কাছে জায়গায় যদি থাকে এবং মুভ করার সময় ব্যথাটা বেশি হয়, ছোট পাথরের ব্যথা অনেক সময় বেশি হয়, এবং সেগুলো আর্লি ডায়াগনোসিস। অক্সালেট স্টোনে ব্যথা বেশি হয়, ইউরিক অ্যাসিড স্টোনে এক্সরে করলে পাওয়া যায়, রেডিওলুসেন্ট বলে এগুলোকে, আল্ট্রাসাউন্ডে পাওয়া যায়, সিটি স্ক্যান বা আপনার আইবিপি বলে কি এক্সরে আছে, ওগুলিতে করলে একটা গ্যাপ হিসেবে পাওয়া যায় এটা। আর সিমটম যদি না হয়, এই একটা সমস্যা যে অনেক সময় খুব জটিলতা নিয়ে প্রেজেন্ট করে। আর সিমটম হলে, এই সিমটমগুলো হলে তো আপনি ডাক্তারের কাছে যেতে পারেন এবং রোগ ধরা পড়ে যায় এবং রোগ নির্ণয় করতে পারেন। তবে যাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে, যাদের প্রস্রাবে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল পাওয়া যায়, রুটিন পরীক্ষা মানে, তাদের কেয়ারফুল হওয়া উচিত, তাদের এই স্টোনগুলো হওয়ার প্রবণতা বেশি। স্যার, কিডনিতে পাথর বড় সাইজ যেগুলো হয়ে থাকে, সেগুলোর অনেক সময় দেখা যায় রোগী নিজে টের পায় না। তো এই যে বড় ধরনের পাথর হচ্ছে কিডনিতে, কেন তিনি আসলে টের পাচ্ছেন না? এটা হচ্ছে ওই আমরা পেলভিক্যালিসিয়াল সিস্টেম বলি, যেখান থেকে ড্রেনিং সিস্টেম কিডনি থেকে, ওইটার শেপে একটা বড় পাথর এখানে ধীরে ধীরে আস্তে আস্তে, ওই যে যেমন ধরেন এটা একটা মিক্সড স্টোন, হাইড্রোক্সি অ্যাপাটাইট, ক্যালসিয়াম হাইড্রোক্সি অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট, বিভিন্ন রকম খনিজগুলো জমা হয়ে ধীরে ধীরে বড় হয়। যেহেতু সিমটম হচ্ছে না, সে বড় হতে সময়টা পাচ্ছে। অনেক সময় সাথে ইনফেকশন থাকলে ইনফেকশন জনিত স্টোনগুলো আরও বেশি হয়, বেশিভাবে হয়। তো এইভাবে সে বুঝতে পারে না, এটা আস্তে আস্তে বড় হয়। তো রুটিন চেক আপে অনেক সময় ধরা পড়ে, অনেক সময় প্রস্রাবে কিছু রক্তকণা দেখে ডাক্তার খোঁজ করতে থাকে যে এটা আসলো কোত্থেকে। আরেকটা জিনিস মজার হয়, এটাকে স্টেরাইল পাইউরিয়া বলে, অর্থাৎ প্রস্রাবে আমাদের দেশে পাসসেল বলে, ওয়েস্টার্ন ইয়েতে ওরা ডাব্লিউবিসি বলে, ডেড ডাব্লিউবিসি পাসসেল। এই পাসসেলটা দেখে অনেকে ভাবে ইনফেকশন হলো কিনা, কালচার করে দেখা যায় কালচারে কোনো জীবাণু আসছে না, তখন সাসপেক্ট করতে হয় যে স্টেরাইল পাইউরিয়া হচ্ছে, অর্থাৎ কোনো পাথর। তখন এই জিনিসগুলো সাসপেক্ট করে আমরা তখন
পরীক্ষা করতে গেলে হয়তো আল্ট্রাসাউন্ড করলে বা প্লেন এক্সরে করলে এগুলো পেয়ে যায়। তো আজকাল পাথরের একটা বড় সুবিধা হচ্ছে আগের মতো আমরা যেটাকে পেট কেটে অপারেশন করার যেটা বলে সেটা আজকাল আমাদের ইউরোলজিস্টরা অনেক উন্নত টেকনিকে তারা ESWL করে, পাথরের সাইজ অনুযায়ী লোকেশন অনুযায়ী বুঝে বাইরে থেকে দিয়ে ভেঙে ওইটা চিকিৎসা করে। আরেকটা আছে ওরা এটা পাথরকে পুশব্যাক করে ওখানে গিয়ে ওইটাকে ক্রাশ করে গুঁড়া বাস্কেটিং করে নিয়ে আসে। বিভিন্ন রকম টেকনিকগুলো আজকাল হয়েছে, PCNL বিভিন্ন রকম টেকনিকগুলো আছে। তবে ছোট পাথর যেগুলো ড্রেনিং সিস্টেমের মধ্যে আছে, যেমন 1 সেন্টিমিটারের ছোট, সেগুলোর ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দেই, সাথে বলি যে প্লেন্টি অফ ফ্লুইড, মানে পানি বাইয়ে আর একটু আমরা জগিং করতে বলি। অনেকগুলো পাস হয়ে যায়। পাস হয়ে গেলে আমি প্রায় আমার রোগীদের বলি যে আপনি যদি বুঝতে পারেন যে প্রস্রাব দিয়ে একটা পাথর বের হয়েছে, দয়া করে টিস্যু দিয়ে বা কিছু দিয়ে ধরে ফেলার চেষ্টা করেন, তাহলে আমরা একটা কেমিক্যাল অ্যানালাইসিস করে ভবিষ্যতে যাতে না হয় সে ব্যবস্থা করতে পারবো। আরেকটা বিষয়, পাথর থেকে যে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে কিডনি ফেলিওর হয় সেটাকে বলা হয়ে থাকে রিভার্সিবল কজ অফ কিডনি ফেলিওর। অর্থাৎ আপনি যদি পাথরটা টাইমলি রিমুভ করে দিতে পারেন, কিডনি রিকভার করে যায়, রিজেনারেট করে যায়। কিন্তু যদি অনেক দিন রয়ে যাওয়ার পরে হাইড্রোনেফ্রোসিস এমন পর্যায়ে চলে যায় যে কিডনির কর্টেক্সটা একদম থিন হয়ে যায়, 1 মিলিমিটারের কম, একদম থিন, একটা পানির বেলুনের মতো হয়ে যায় কিডনি, তখন পাথর সরাই দেওয়ার পরেও কিডনির কার্যক্ষমতা ফিরে আসে না। এই জিনিসটা আমি একটু উল্লেখ করতে চাই, এই জন্য যে অনেকে বলে যে পাথর বলছে ও না থাক, ব্যথা ট্যাথা তো নাই, চলুক না কতদিন। নন অবস্ট্রাকটিভ যদি স্টোন হয় তাহলে আপনি একটা চান্স নিতে পারেন যে এটা পাস হয় কিনা, ফ্লুইড ইনটেক করে আপনি দেখতে পারেন। কেউ কেউ বলে যে অমুক ওষুধ খান, অমুক ওষুধ খান, আমি নাম বলবো না, কেউ হার্ট হতে পারে, অন্য ডিসিপ্লিন, এটা আমার অ্যালোপ্যাথিক মেডিসিনে পড়ে না, সেই জন্য তো এটা বললেন যে এটা করে আপনার হয়ে যাবে। অনেক সময় তার সাথে স্টেরয়েড বা যদি ওষুধ মিশানো থাকে, রোগীরা খাওয়ার পরে সাময়িক এক ধরনের ফিলিং ওয়েল ধরনের একটা ইয়ে হয়, কিন্তু এগুলিতে কিন্তু পাথর। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাতে চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক, সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণে কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে, এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি।
এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত, কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কিনা সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কিনা। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে, এবং আছে সাদা রঙের সবজি এবং ফল যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে, আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্য 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। স্যার, কিডনি জনিত স্টোন যেন না হয় সেক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এবং দিনে একজন সুস্থ সবল মানুষ এবং প্রাপ্তবয়স্ক অথবা শিশুদের ক্ষেত্রে যদি আমরা ধরি সর্বনিম্ন কত লিটার পানি গ্রহণ করা উচিত? পানি পান করার জন্য যেটা বলা হয় তাকে সায়েন্টিফিক্যালি আপনার বডিতে যে মেটাবলিক ওয়েস্ট জমা হয় প্রতিদিন সেটা বের করার জন্য আপনি 2 লিটার প্রস্রাব হওয়াটা বাঞ্ছনীয়। আচ্ছা, 2 লিটার প্রস্রাব হতে হলে আপনাকে মিনিমাম 2.5 লিটার পানি পান করতে হবে। তো সেই জন্য আমরা বলি যে 2.5 থেকে 3 লিটার পানি পান করা ভালো। এবং কিডনি পাথর যাদের একবার হয়েছে তাদের আবার হওয়ার প্রবণতা থাকে এবং তাদের হয়তো পানিটা আরেকটু বেশি পান করতে পারেন, কিন্তু কেউ কেউ বলে যে আমি সারাদিনে 7-8 লিটার পানি পান করি, এটা প্রয়োজন নেই, এটা একটু বেশি হয়ে যায় এবং পলিউরিয়া হয়, প্রস্রাব বারবার হয়, ইউরিনারি ব্লাডারের ক্যাপাসিটিটা বড় হয়ে যায়, ইউরিনারি ব্লাডার কিছুটা অসারতা ধরনের এক ধরনের মানে সংকোচন প্রসারণের সমস্যাগুলো হয়। তো সেই জন্য আমি বলবো যে পরিমিত পানি পান করা। পরিমিত বলতে আমরা বলি হ্যাঁ, যদি বেশি গরম পড়ে, আপনার এনভায়রনমেন্টাল টেম্পারেচার খুব হাই থাকে, সেক্ষেত্রে আপনি কিছু পানি খুব সোয়েটিং হয়, হ্যাঁ, 2.5-3 লিটারের জায়গায় 3.5 লিটার পানি পান করলেও তেমন কোনো সমস্যা নেই। আর কিডনির পাথর না হওয়ার জন্য এই কিছু খাবার দাবারের ব্যাপারেও কিছু সতর্ক থাকা উচিত। যেমন কারো যদি দেখা যায় যে তার ইউরিক অ্যাসিড বেশি, কিন্তু তার ইউরিক অ্যাসিডের জন্য যে গিটাবাত হয় বা আমরা যেটাকে গাউট বলি সেই ধরনের কিছু নাই, কিন্তু ইউরিক অ্যাসিড বেশি, তাহলে তাকে তো আমি পরামর্শ দেব যে সেই ইউরিক অ্যাসিড যেসব খাবারে যে আমরা অর্থাৎ পিউরিন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, মাছের ডিম, তারপরে রেড মিট, তারপরে বিভিন্ন ধরনের ডাল, এই ধরনের জিনিসগুলো কম খাওয়া উচিত, পর্যাপ্ত পানি পান করা উচিত। এবং ইউরিক অ্যাসিড কমানোর জন্য যদি তার একবার পাথর হয়ে থাকে তাহলে ইউরিক অ্যাসিড কমানোর জন্য কিছু ওষুধ আছে, সেগুলো আমরা তাদেরকে দিতে পারি। এছাড়া আপনার কিডনির পাথর যদি মানে অবস্ট্রাকশন তৈরি না করে, যেটা আমরা বলছি যে নন অবস্ট্রাক্টিং স্টোন, সেক্ষেত্রে হয়তো আমরা স্পন্টেনিয়াস এক্সপালশনের আশায় হয়তো একটু সময় অপেক্ষা করতে পারি, বাট আমাদেরকে মনিটর করতে হবে যেটা পরবর্তীকালে অবস্ট্রাকশন করছে কিনা। অবস্ট্রাকশন করলে কিন্তু সে কিন্তু
ক্যালকুলাস পাইলোনেফ্রাইটিস করতে পারে। স্যার, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কিডনির পাথরজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ছেলেদের চুল পড়ার বা টাক পড়ে যাওয়ার যে রোগীগুলো আমরা বেশি পাই, এর পিছনে মেইন রিজন হচ্ছে জেনেটিক একটা ফ্যাক্টর থাকে। যে সমস্ত ছেলেদের টাক, অ্যাকচুয়াল টাক বলতে আমরা যেটা বুঝি গ্রেড 3 বা হচ্ছে গ্রেড 4 বার্ডনেস, একদম আপনার স্কিনটা চকচকে হয়ে যায়, হেয়ার ফলিকল থাকে না আমরা যখন ক্লোজলি অবজার্ভ করি। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় এটা হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্সের কারণে হয়। এটা 95% আপনি ধরে নিতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করব, দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।